ইশকে আতিশ পর্ব ৬। আপনাদের সাথে রয়েছি আপনাদেরই ভালোবাসার তরু। কিছুক্ষণ আগেই নুরুল হুদা বাবাজান ও মালিহাকে স্টাডি রুমে রেখে গিয়েছিলেন এবং যাওয়ার সময় দরজাও বন্ধ করে দিয়েছিলেন। আসুন বাবাজান, আর মালিহা তুমি অপেক্ষা করো। কিছুক্ষণ পর এসে নুরুল হুদা বাবাজানের দিকে তাকিয়ে বললেন, চলুন, আপনার রুমে এক চমকপ্রদ উপহার আপনার অপেক্ষায় আছে। বাবাজান নিজের রুমের দিকে এগিয়ে গেলেন আর মালিহা নীরবে তার পিছু নিল। তুমি কোথায় যাচ্ছ? নুরুল হুদার সাথে সাথেই তার হাত ধরে আটকালেন। বাবাজানের উপহার দেখতে। ওটা বাবাজানের জন্মদিনের উপহার। আগে ওনাকে দেখতে দাও, তুমি পরে দেখে নিও। না, আমি এখনই দেখব, হাত ছাড়ুন, মালিহা জেদ করে বলল। বলছি না পরে দেখিও। নুরুল হুদা একরোখা হলেন। মালিয়া হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ছাড়ুন আমাকে, নুরুল হুদা দৃঢ় কণ্ঠে বললেন। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, বাবাজান আপনি চলুন। মালিহাকে থামিয়ে তিনি শেষ পর্যন্ত বাবাজানের দিকে তাকিয়ে বললেন, যিনি তাদের ছোটখাটো তর্ক বিতর্কের কারণে থমকে গিয়েছিলেন। বাবাজান দরজা খুলে রুমের ভেতর প্রবেশ করতেই মালিহা চিৎকার করে উঠল, আমাকেও দেখতে হবে, হাত ছাড়ুন হাদি ভাই, জন্মদিন তো মনে ছিল না, আর এখনই সে বড় উপহারদাতা সাজছেন। বলে সে এক হাতে নুরুল হুদার বাঁধন আলগা করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তিনি তার হাত শক্ত করে ধরে রাখলেন। কিছুতেই ছাড়ছে না দেখে মালিহা হঠাৎ করে তার হাতে দাঁত বসিয়ে দিল। নুরুল হুদা ব্যথায় কেঁপে উঠলেন, তবুও হাত ছাড়লেন না। মুখে ব্যথার ছাপ নিয়ে বললেন, জংলি বিড়াল, আমি জংলি বিড়াল হলে আপনি হিংস্র বাঘ। মালিহা কঠোর অভিমানে বলে উঠল। অবশেষে নুরুল হুদা তার হাত ছেড়ে দিলেন। যাও। মালিহা এক মুহূর্ত দেরি না করে ছুটে বাবাজানের রুমে ঢুকে পড়ল, কিন্তু ভেতরে প্রবেশ করেই থমকে গেল। নুরুল হুদা এক হাত দিয়ে ফায়ারপ্লেসের উপরে রাখা এক বিশাল ফ্রেমে বাঁধানো ছবি দেখিয়ে বললেন, এটাই তোমার বাবাজানের উপহার। মালিহা বিস্ময়ে তাকিয়ে রইল। কিন্তু এটা তো আমার ছবি। নুরুল হুদা পেছন থেকে এসে শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আর বাবাজানের জন্য এর চেয়ে সুন্দর উপহার আমি আর কিছুই খুঁজে পাইনি। বাবাজান সামনে এগিয়ে এলেন, নুরুল হুদার দিকে তাকিয়ে বললেন, এর বদলে আমি আর কোনো উপহার গ্রহণ করতেও পারি না। তারপর তিনি মালিহার কাছে এসে তার চেহারা দুহাতে আবদ্ধ করে আবেগে বললেন, এই উপহার পাওয়ার জন্য আমি টানা 7 বছর রাত জেগে দোয়া করেছি। বলে তিনি মমতা ভরে মালিহার কপালে চুমু খেলেন। কিন্তু মুহূর্তেই তিনি আবেগের ঘোর থেকে বেরিয়ে এলেন, স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি লনে যাচ্ছি, যা সেখানেই নিয়ে এসো। বাবাজান চলে গেলেন, কিন্তু মালিহা তখনও অনুভূতির গভীরে ডুবেছিল। সে স্মৃতির পাতায় হাতড়ে খুঁজে দেখল, শেষ কবে বাবাজান এমন অকপট ভালোবাসা প্রকাশ করেছিলেন। প্রশ্নটা যেন একটু বেশি কঠিন ছিল। কোনো উত্তর এলো না। নুরুল হুদা তাকে অন্যমনস্ক দেখে হালকা করে মাথায় টোকা দিলেন, কোথায় হারিয়ে গেছো? মালিহা এক ঝটকায় ফিরে এলো বাস্তবতায়। সঙ্গে সঙ্গে তার মেজাজও বদলে গেল। হাসতে হাসতে বলল, আমি ভাবছিলাম হাদি ভাই, আমার ছবি সুন্দর এসেছে, নাকি আমি সত্যিই এতটা সুন্দর? নুরুল হুদা একবার গভীরভাবে তার দিকে দেখলেন, তারপর বললেন, তোমার ছবি যেমন সুন্দর, তুমিও ততটাই সুন্দর। মালিহা বাঁকা চোখে তাকিয়ে বলল, আপনি একটু বেশি অ্যাক্টিং করছেন। এসব ছাড়ো, বরং বলো, তুমি তোমার সারপ্রাইজ কবে দিচ্ছ? কখনোই না, বলে সে রুম থেকে বেরিয়ে গেল। নুরুল হুদা তার পেছন পেছন এলেন। কখনোই না এর মানে কি? আমার ইচ্ছে করছে বাবা যেন এক্সিবিশনে আসুক, কিন্তু আমি জানি তিনি আসবেন না। তাহলে আগে ভাগে বলে কি লাভ? সে থামল না। হেঁটে যেতে যেতে কথাগুলো বলে রান্নাঘরের দিকে চলে গেল। নুরুল হুদা চোখ সরু করে বললেন, তুমি কিভাবে ধরে নিচ্ছ যে বাবাজান আসবেন না? আমি জানি। অকারণে অনুমান করো না, তিনি ধমকে সুরে বললেন। তারপর কণ্ঠ মৃদু করে বললেন, এত চিন্তা করছো কেন? যদি তিনি নাও বলেন, আমি রাজি করিয়ে নিব। আপনি তো রাজি করান না, বরং জোর খাটান। আমি যাই করি না কেন, তুমি আজই বাবাজানকে এক্সিবিশনের কথা বলবে, না হলে আমি বলে দেব। মাত্র 1 সপ্তাহ বাকি আছে। হাদি ভাই, বাবাজান না বলবেন। একই কথা আবার শুনে নুরুল হুদা বিরক্ত হয়ে বললেন, তোমার ঘড়ির কাঁটা এক জায়গায় আটকে যাওয়ার অভ্যাসটা সত্যি অসহ্য। এখন যাও, চায়ের ব্যবস্থা করো, আর হ্যাঁ, নিজেই বানাবে। তোমার আদরের বাহাদুর তো সবসময় গরম পানির মধ্যে যষ্টিমধু গুলিয়ে সামনে এনে রাখে। মালিহা ঠোঁট কামড়ে রান্নাঘরের দিকে চলে গেল, আর নুরুল হুদা লনে গিয়ে বসলেন। চেয়ারে বসে সন্ধ্যার পত্রিকা খুলে বাবাজানকে জিজ্ঞাসা করলেন, আজকের কোনো গুরুত্বপূর্ণ খবর আছে? বাবাজান পত্রিকা এগিয়ে দিয়ে বললেন, নিজেই দেখো। নুরুল হুদা তা নেওয়ার জন্য হাতও বাড়ালেন না, শুধু ম্লান হাসি দিয়ে শান্ত স্বরে বললেন, অল্প কিছুক্ষণের মধ্যেই চা আসবে। আর মালিহা বলে, খাওয়া দাওয়ার সময় খবরের কাগজ পড়া ঠিক নয়, এতে ক্ষুধা নষ্ট হয়ে যায়।
বাবাজান খবরের কাগজ নামিয়ে বললেন, তুমি মালিহার কথা মতোই চলো, তাই না? নুরুল হুদা মুচকি হেসে মাথা নিচু করলেন। তোমার মালিহাকে কেমন লাগে? প্রশ্নটা এতটাই হঠাৎ ছিল যে নুরুল হুদা পুরোপুরি হতভম্ব হয়ে গেলেন। কিছু বলতে গিয়েও যেন কথা হারিয়ে ফেললেন। শুধু চুপচাপ বাবাজানের দিকে তাকিয়ে রইলেন। বাবাজান একটু থেমে বললেন, আমি আগে কখনো এভাবে ভাবিনি, কিন্তু এই কিছুদিনে মনে হলো তোমাদের দুজনের বিয়ে দিয়ে দিই। এই কথাটা যেন নুরুল হুদার মাথায় আঘাত করল। তিনি তো এমনিতেই কিংকর্তব্য বিমূঢ় ছিলেন, এখন যেন একেবারে স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু বাবাজান থামলেন না। সত্যি বলতে আমি হয়তো কখনো এই বিষয়ে ভাবতামই না, কিন্তু আমি দেখেছি তোমাদের দুজনের বোঝাপড়া দারুণ, বন্ধুত্বও বেশ মজবুত। আর সবচেয়ে বড় কথা, তোমরা দুজন একসঙ্গে খুব খুশি থাকো। তবু আমি তোমার মতামত জানতে চাই। নুরুল হুদা ধীরে ধীরে নিজেকে সামলে নিলেন, কিন্তু স্বাভাবিকভাবেই বাবার সামনে মালিহা সম্পর্কে এমন কথা বলতে একটু দ্বিধাবোধ করছিলেন। বাবাজান তার এই সংকোচ বুঝতে পারলেন, তাই তিনি কোমল কণ্ঠে বললেন, আমি তোমার দ্বিধাটা বুঝতে পারছি। মালিহা নিঃসন্দেহে আমার মেয়ে, কিন্তু আমি তোমাকে সবসময় নিজের সন্তান হিসেবেই দেখেছি। আর বাবার সামনে ছেলে নিশ্চিন্তে মনের কথা বলতে পারে। বলো, উড ইউ লাইক হার? নুরুল হুদা বাবাজানের কথায় আশ্বাস পেয়ে স্বভাবসিত ভঙ্গিতে নির্দ্বিধায় বললেন, আই লাভ হার। বাবাজান বিন্দুমাত্র অবাক হলেন না, বরং হাসলেন। কিন্তু সেই হাসির মধ্যেও অদৃশ্য এক গভীরতা ছিল, যা দেখে নুরুল হুদা খানিকটা অস্বস্তি বোধ করলেন। তাই সঙ্গে সঙ্গেই বললেন, তবে তাও আমি কখনো মালিহার সঙ্গে বিয়ের কথা ভাবিনি। এবার বাবাজান সত্যি একটু অবাক হলেন। ভালোবাসো তবু বিয়ের কথা ভাবনি? হ্যাঁ, কারণ আমি জানি মালিহা এভাবে ভাবে না। সে এখন ভাবে না, কিন্তু পরে ভাবতে তো পারেই। এক মুহূর্ত চুপ থেকে তিনি বললেন, সে আমাদের বর্তমান সম্পর্ক নিয়ে সন্তুষ্ট। আমার মনে হয় না এই সম্পর্ক নিয়ে তার কোনো অভাব বা পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। সে অনুভব করে না, কারণ সে খুবই সরল আর নিষ্পাপ। তারপর সে বয়সেও ছোট, তাই এসব বিষয়ে তার মনোযোগ যায় না। কিন্তু সে শিশুও নয়, যদি খেয়াল করিয়ে দেওয়া হয় তবে নতুন দিক উন্মোচিত হতে পারে। এই বলে বাবাজান চুপ হয়ে গেলেন। নুরুল হুদা তখন বললেন, ঠিক আছে, তবে আপনি প্রথমে মালিহার মতামত জেনে নিন। কিন্তু বাবাজান, যদি সে না করে দেয় তাহলে দয়া করে তাকে জোর করবেন না। বাবাজান গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, যদি সে না করে তাহলে তোমার কষ্ট হবে না? কষ্ট তো হবেই, কিন্তু মালিহা সুখের জন্য আমি আমার দুঃখ মেনে নিতে পারি। তিনি কথাটি বলে চুপ করে গেলেন। ঠিক তখনই হাতের পৃষ্ঠে এক রেশমি ছোঁয়ায় চমকে উঠলেন। উপরে তাকিয়ে দেখলেন মালিহা ট্রেতে করে চা এনে টেবিলে রাখছিল। সামান্য ঝুঁকে পড়ার কারণে তার ওড়না কাঁধ থেকে পিছলে এসে নুরুল হুদার হাতে পড়েছিল। মালিহা জানতো না বাবাজান ও নুরুল হুদার মধ্যে কি আলোচনা চলছিল, তবে নুরুল হুদার শেষের কথা সে শুনেছিল। তবে সেটি শুনে তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে উঠল। দুটি কাপ ঠিক করে সে এক কাপ বাবাজানের দিকে বাড়িয়ে দিল, কিন্তু ঠিক তখনই বাবাজানের হাতে থাকা খবরের কাগজ তাদের মাঝে তুলে ধরলেন, যেন নিজের চেহারার অভিব্যক্তি আড়াল করতে চাইছেন। তিনি চাননি মালিহা তাদের আলোচনার অর্থ বুঝে ফেলুক, কিন্তু তার এই অবচেতন আচরণ মালিহার হৃদয়ে যেন এক বেদনার আঘাত হানল। অপমানের এক প্রচণ্ড অনুভূতিতে তার সমস্ত অনুভূতি যেন স্তব্ধ হয়ে গেল। নুরুল হুদার কাছেও বাবাজানের আচরণ মোটেই ভালো লাগেনি। বাবাজান, সে চা নিয়ে এসেছে, চায়ের কাপটা নিন। নুরুল হুদা জোর দিয়ে বললেন। টেবিলে রেখে দাও না মা, বলে আজহার ফারুকী আবার খবরের কাগজে মন দিলেন। মালিহা কাপ রেখে চুপচাপ বসে গেল। তার নীরবতা টের পেয়ে নুরুল হুদা তাকে কথাবার্তায় ব্যস্ত রাখার চেষ্টা করলেন। এতে মালিহা সত্যি কিছুটা ভুলে গেল। কিন্তু হঠাৎই তার মনে পড়ল কিচেনের দরজায় নুরুল হুদা তার সঙ্গে যে কথা বলছিলেন সেটি হয়তো তিনি ভুলে গেছেন। কিন্তু মালিহা ভাবল, বাবাজানের সঙ্গে সে কি এই বিষয়ে কথা বলবে? অবশেষে সিদ্ধান্ত নিয়ে সে উঠে দাঁড়ালো। বাবাজান টেবিলের অপর প্রান্তে বসেছিলেন। মালিহা কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে উনার হাঁটুর ওপর হাত রাখল। তারপর গভীর দৃষ্টিতে তার চেহারার দিকে তাকিয়ে বলল, বাবাজান, আর্টস কাউন্সিল নতুন শিল্পীদের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আমিও নাম লিখিয়েছিলাম। আর জানেন, আমার পেন্টিং সিলেক্ট হয়েছে। 17 ডিসেম্বর থেকে 3 দিন ধরে প্রদর্শনী চলবে। আপনি যাবেন তো? উৎসাহের সঙ্গে বলে সে বিনিম্রভাবে শেষ বাক্যটি উচ্চারণ করল। তুমি তো জানো যে ভিড়ভাট্টার জায়গায় আমি যেতে পছন্দ করি না। কিন্তু বাবাজান, কিছুক্ষণের জন্য হলেও আসতে পারবেন না? এটা আমার প্রথম প্রদর্শনী, আর এই সুযোগে আপনি আমার আঁকা ছবিগুলোও দেখতে পারবেন। জানেন, এবার আমি শুধু স্থির চিত্র আর প্রাকৃতিক দৃশ্য আঁকিনি, বরং মানুষের প্রতিচ্ছবি এঁকেছি। এমনকি এই প্রথমবার ক্যালিগ্রাফিও করেছি। গত মাসে আমি অনেকগুলো নতুন ক্যানভাস তৈরি করেছি।
কিন্তু আপনি এখনো একটাও দেখেননি। যদি শুধু দেখানোর ইচ্ছে থাকে তাহলে আজ সন্ধ্যায় তোমার রুমে বসেই দেখতে পারি, কিন্তু প্রদর্শনীতে আমি যাব না। সেনাবাহিনীতে থাকার সময়ও ভিড়ের জায়গায় যাওয়া পছন্দ করতাম না, আর এখন তো অবসর জীবনে পুরোপুরি ঘরেই থাকি। এনিওয়ে, বেস্ট অফ লাক। তিনি কথাগুলো বলে উঠে দাঁড়ালেন এবং ভেতরের দিকে চলে গেলেন। মালিহার চোখের কোণে অজান্তেই এক ধরনের শূন্যতার অনুভূতি জমতে শুরু করলো। এমন সময় সে নিজের হাতে নুরুল হুদার মৃদু স্নেহস্পর্শ অনুভব করল, যা তাকে কেঁদে ফেলতে বাধ্য করতে পারত, কিন্তু সে কাঁদতে চায়নি। তাই একটিবারও নুরুল হুদার দিকে না তাকিয়ে চুপচাপ উঠে নিজের রুমে চলে গেল। আপনার তাকে এমনভাবে মানা করা উচিত হয়নি। কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে নিয়ে মালিহা নুরুল হুদাকে খুঁজতে বের হলো, কিন্তু লিভিং রুমে আসতেই স্টাডির দিক থেকে বাবাজানের কণ্ঠ শুনে সে থমকে দাঁড়ালো। আমার কি করা উচিত আর কি নয় তা আমি ভালো করেই জানি। মালিহা স্টাডির দরজার ফাঁক দিয়ে উকি দিল। বাবাজান টেবিলের অপর পাশে চেয়ারে বসেছিলেন, আর নুরুল হুদা টেবিলের সামনে দাঁড়িয়ে তার সঙ্গে তর্ক করছিলেন। আপনি কি বুঝতে পারছেন বাবাজান, আপনি মালিহাকে কতটা কষ্ট দিয়েছেন? হঠাৎ করে সে কিভাবে চুপসে গেল? আপনার অন্তত একটু ভেবে দেখা উচিত ছিল যে সে খুব সংবেদনশীল স্বভাবের মেয়ে। বাবাজানকে এই ধরনের প্রশ্ন করা মোটেও ভালো লাগেনি। বাবাজান এবার একটু কঠোর স্বরে বললেন, তুমি মালিহার ব্যাপারে একটু বেশি সংবেদনশীল হয়ে পড়েছ নুরুল হুদা। আর মালিহা এতটাও সংবেদনশীল নয়। আমি কখনো তাকে অযথা আবেগপ্রবণ হতে দেখিনি। যেটাকে তুমি তার কষ্ট ভাবছ সেটি আসলে তার বোঝাপড়া। সে আমার কথা এবং আমার স্বভাব খুব ভালো করেই বোঝে, আর সে জানে আমি ভিড় একদম পছন্দ করি না। এবার তুমি যেতে পারো। তিনি এমনভাবে বললেন যে কোনো প্রশ্নের আর সুযোগ রইল না। নুরুল হুদা বেরিয়ে দেখলেন মালিহা দরজার কাছে দাঁড়িয়ে আছে। তিনি কোনো কথা না বলেই নিজের রুমের দিকে হাঁটলেন। হাদি ভাই, মালিহা পেছন থেকে ডাকল। তিনি ফিরে তাকালেন, আর তখন মালিহা বলল, আপনি আর কখনো বাবাজানের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন না। কেন? আপনি শোনেননি? আমি বাবাজানের স্বভাব খুব ভালো করে বুঝি। নুরুল হুদা 2 কদম এগিয়ে এসে বললেন, বাবাজান তোমাকে খুব ভালোবাসেন, কিন্তু পরোয়া করেন না। অভিমানে এই কথাটি যেন নিজের অজান্তেই মালিহা মুখ ফুসকে বেরিয়ে এলো। নুরুল হুদা বুঝাতে চাইলেন, তিনি কেন তোমার পরোয়া করবেন না? মালিহা হালকা শ্বাস নিয়ে বলল, আমি কখনো ওনাকে এই প্রশ্ন করিনি। যদি কখনো আপনার সুযোগ হয় তাহলে আমার হয়ে বাবাজানকে জিজ্ঞাসা করবেন। শোনো মালিহা। ব্যাস হাদি ভাই। মালিহা হাত তুলে তাকে থামিয়ে দিল। এখন থেকে আপনি এই বিষয়ে আর কোনো কথা বলবেন না, না আমার সঙ্গে না বাবাজানের সঙ্গে। নুরুল হুদা এতে বিরক্ত হলেন না, বরং প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বললেন, অসাধারণ। আজ মনে হলো তুমি সত্যিই বাবাজানের মেয়ে। মালিহা বুঝতে পারছিল তিনি তাকে হালকা করার চেষ্টা করছেন, তাই সে একটুখানি মুচকি হাসি দিল, যা আদতেও একটি ক্লান্ত ম্লান হাসি। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে একটি সংক্ষিপ্ত সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধান অতিথি তার ভাষণ শেষ করলেন, তারপর আয়োজকদের একজন মাইক্রোফোনের সামনে এসে চূড়ান্ত বক্তব্য দিলেন। সব আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি প্রধান অতিথিকে ফিতা কাটার অনুরোধ জানালেন, যার মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হলো। নুরুল হুদার শিল্পকলার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না, তবু তিনি মালিহার সঙ্গে গিয়েছিলেন। প্রদর্শনী হলে দর্শকদের পাশাপাশি সাংবাদিকদের ভিড়ও বেশ ছিল, যারা শিল্পীদের সাক্ষাৎকার নিচ্ছিলেন। কয়েকজন সাংবাদিক মালিহার সঙ্গেও কথা বললেন, তার শিল্পকর্ম সম্পর্কে জানতে চাইলেন। সে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিল। ঠিক তখন নুরুল হুদা তার কানে কানে বললেন, একটু ওপাশে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। মালিহা সাংবাদিকদের থেকে সৌজন্যতাপূর্ণ বিদায় নিয়ে নুরুল হুদার সঙ্গে একটু নির্জন কোণে চলে গেল। বলুন, কি ব্যাপার? নুরুল হুদা কিছুটা দ্বিধার সুরে বললেন, মালিহা, আমাকে যেতে হবে। কোনো দরকার নেই। সে এক মুহূর্ত দেরি না করে সাফ মানা করে দিল। মালিহা, বুঝতে চেষ্টা করো, ফ্যাক্টরির নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। প্রতিদিন অন্তত 1.5-2 ঘন্টা সেখানে থাকা আমার জন্য খুব বেশি জরুরি। মালিহার মন চাচ্ছিল না যে নুরুল হুদা চলে যাক, কিন্তু ওনার ব্যস্ততার কথাও সে জানত। তাই মন না চাইতেও রাজি হয়ে বলল, ঠিক আছে, কিন্তু 4টার মধ্যে ফিরে আসবেন, যেন আমাকে অপেক্ষা করতে না হয়। আমি 3টার মধ্যেই চলে আসব। অনুমতি পেয়ে নুরুল হুদা খুশি হয়ে বললেন। তারপর একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি রাগ করনি তো? এই প্রশ্ন শুনে মালিহার চেহারায় একরাশ হাসি ফুটে উঠল। আরে বাবা, না না, আমি কেন রাগ করব? আমি জানি আপনি ব্যস্ত। আমার রাগের কারণে এত চিন্তিত হয়ে পড়েন কেন? কি স্ট্যাম্প পেপারে লিখে দেব যে আমি কখনো আপনার সাথে রাগ করব না? ভাবছি লিখিয়ে ফেলি, কে জানে কোন দিন হয়তো সত্যিই রাগ করে বসো।
তিনি মজা করে বললেন। তারপর আবার বললেন, আমি চললাম, আল্লাহ হাফেজ। মালিহার মাথায় হাত রেখে চলে গেল। আর মালিহা তার কালো শাড়ির আঁচল ঠিক করতে করতে কোণের দিকে সরে এলো। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। এখন পর্যন্ত অনেক সাংবাদিক মালিহার ছবি তুলে ফেলেছে, তাই সে গুরুত্ব দিল না। ফ্ল্যাশ আবার জ্বলে উঠল, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার। পঞ্চমবার ফ্ল্যাশ জ্বলে ওঠার পর মালিহার চুলের সামনে এসে পড়া কিছু চুল সরিয়ে দেখল, আর তীব্র আলোয় তার চোখ কিছুটা ঝাপসা হয়ে গেল। আলো কমে যাওয়ার পর সামনে দাঁড়িয়ে থাকা ওয়াজদানকে দেখে সে হতবাক হয়ে গেল। ওয়াজদান ক্যামেরার স্ট্র্যাপ গলায় ঝুলিয়ে তার দিকে এগিয়ে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি, বলেই সে চুপ হয়ে গেল। তখন ওয়াজদান বলল, শিষ্টাচারগতভাবে আপনারও আমার খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু থাক, এসব আনুষ্ঠানিকতার কি দরকার? ঠিক বলেছেন। সে বিন্দুমাত্র লজ্জিত না হয়ে উত্তর দিল। ওয়াজদান মজা পেয়ে হেসে উঠল। তারপর তার পেছনে দেয়ালে ঝোলানো ছবির দিকে তাকালো। মালিহা? প্রথমবারের মতো সে মালিহাকে তার নাম ধরে ডাকল। জি। সে মুগ্ধ দৃষ্টিতে ওয়াজদানের প্রশস্ত কাঁধের দিকে তাকিয়ে রইল। ওয়াজদান ফিরে বলল, এই ছবিটি কি আপনি এঁকেছেন? মালিহা একবার পেন্টিংয়ের দিকে দেখে বলল, হ্যাঁ। তারপর জানতে চাইল, কেমন হয়েছে? ওয়াজদান এই প্রশ্ন শুনে গভীর মনোযোগে পেন্টিংয়ের দিকে দেখছিল। এটি যেন শুধুমাত্র একটি চিত্রকর্ম ছিল না। 3 ফুট দীর্ঘ ও 1.5 ফুট চওড়া ফ্রেমের ভেতর যন্ত্রণা ও বেদনার এক শীতল প্রতিচ্ছবি বন্দী হয়েছিল। শুষ্ক ভূমির ফাটলগুলো যেন তৃষ্ণার অব্যক্ত সাক্ষী, আর একাকী দাঁড়িয়ে থাকা সেই মৃতপ্রায় গাছ, যার বিস্তৃত অথচ বন্ধা ডালপালার কোথাও একটি শুকনো পাতা অবশিষ্ট নেই। মনে হয় যেন ভূমির মৃত বুকে নিজের দুর্দশা বিলাপ করছে। দূর দিগন্ত পর্যন্ত বিস্তৃত নীল আকাশ সম্পূর্ণ নির্মল, যার মাঝে সূর্য একটি বিশাল হলুদ থালের মতো জ্বলছিল। দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা এই শূন্যতা দৃশ্যের নীরবতাকে আরও গভীর করে তুলছিল। এই নিস্তব্ধতার মাঝে একমাত্র জীবন্ত সত্তা ছিল এক ক্লান্ত পথিক, যে সেই শুকনো গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিল। তার সাদামাটা পোশাক ধুলোমলিন, যেন দীর্ঘ পথ চলার ক্লান্তির সাক্ষ্য বহন করছিল। তার মাথার চুল এলোমেলো, ধূলিধূসরিত দাড়ি ছিল যেন শুকনো ঝোপের মতো অগোছালো। এক হাত তার ছড়িয়ে রাখা উড়োর ওপর, অন্যটি ভাঁজ করা হাঁটুর উপরে, মাথা ঠেকানো গাছের কাণ্ডে, চোখ বন্ধ করে এমনভাবে বসে আছে যেন যুগ যুগ ধরে সে এইভাবেই রয়েছে এবং অনন্তকাল এভাবেই কাটাবে। তার মুখের অস্পষ্ট রেখাগুলো থেকে এক অদ্ভুত যন্ত্রণা ও বেদনার অনুভূতি ফুটে উঠছিল। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওয়াজদান নিজেকে মুক্ত করল সেই অজানা আবেগের আবর্ত থেকে। তারপর সে ছবি শিরোনাম পড়ল, ইশকে আতিশ, প্রেম অগ্নি। এক শীতল শিহরণ ওয়াজদানের অস্তিত্বে বয়ে গেল। প্রেমের এই রূপ যেন তার অবচেতনে এক অজানা ভয়ের সঞ্চয় করল। পেন্টিং তো চমৎকার, কিন্তু আপনি প্রেমকে এত যন্ত্রণাময় রূপে আঁকলেন কেন? অবশেষে সে প্রশ্নটি করে ফেলল, যা তার মনে জেগেছিল। কিন্তু এই চিত্রকর্ম দেখে তার হৃদয় ও মন এক অজানা আতঙ্কে কেঁপে উঠেছিল। প্রেম শুরু থেকে শেষ অবধি শুধুই যন্ত্রণা, মালিহা শান্ত কণ্ঠে বলল। শুধুই যন্ত্রণা কেন? ওয়াজদান বিস্মিত হলো তার উত্তর শুনে। কাউকে ভালোবাসার অনুভূতি তো জীবনে আলো ছড়িয়ে দেয়, যার প্রতিটি রঙে নতুন আশার প্রতিফলন থাকে। যেখানে আশা থাকে সেখানে যন্ত্রণার কি স্থান? মালিহা তার দিকে তাকিয়ে রইল। ওয়াজদান থেমে গেল। মালিহা হালকা হাসল। ওটা ভালোবাসা ওয়াজদান, যার আলো থেকে আশার রং ফুটে ওঠে। কিন্তু প্রেম ভালোবাসার চূড়ান্ত রূপ, যার সাধনা সবাই করতে পারে না। এটি সেই অগ্নিশিখা যা সব চুল্লিতে জ্বলে না। প্রেম হলো এক অপূর্ণ আকাঙ্ক্ষা, এক অসম্পূর্ণ সাধনা। প্রেমের জন্মই হয় বিচ্ছেদের গভীর আধার থেকে। আর বিচ্ছেদ কি কখনো প্রশান্তি দিতে পারে? বিচ্ছেদ তো কেবল ব্যথা দেয়। যখন এই ব্যথা রক্ত হয়ে শরীরে প্রবাহিত হয়, তখন আর কোনো আশার অস্তিত্ব থাকে না। প্রেম সেই আগুন যা পোড়ালে ছাই করে না, সম্পূর্ণ বিলীন করে দেয়। ওয়াজদান তার কণ্ঠে এক অদ্ভুত আবেগ অনুভব করল। সে গভীর তা বুঝতে পেরে সে চমকে উঠল। আপনি ঠিক আছেন তো? মালিহা তার দিকে এক মুহূর্ত তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। আমি কখনো আপনাকে বিরক্ত করতে চাইনি। কিছুক্ষণ পর ওয়াজদান ক্লান্ত কণ্ঠে বলল। মালিহা তাকিয়ে দেখল সে মাথা নিচু করে ধীর স্বরে বলছিল, কিন্তু মনে হচ্ছে এখন আমি আপনাকে বিরক্ত করছি। যদি তাই হয়, শুধু একবার বলুন, আমি আর কখনো আপনার সামনে আসার সাহস করব না। তারপর মুচকি হেসে বলল, আমি তো কখনো ইচ্ছাকৃতভাবে আপনার সামনে আসার চেষ্টাই করিনি। আমি কল্পনাও করিনি যে আপনি আফাকের কাজিন হতে পারেন। আর আজও আফাক ও সাজিদ আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। আমি জানতামও না
যে এখানে আপনাকে দেখব। আফাক ভাই এখানে আছেন? মালিহা বিস্মিত হয়ে চারপাশ দেখল, কিন্তু ওয়াস্তানের কণ্ঠ শুনে আবার তার দিকে ফিরে তাকালো। কিন্তু আমি আপনার অপেক্ষা প্রতিদিন করেছি, সেই লাইব্রেরির সিঁড়িতে বসে। প্রতিটি সকালে দোয়া করতাম, যেন আজ বুঝি অপেক্ষার অবসান ঘটবে। আর প্রতিটি সন্ধ্যায় ভেবেছি, সারা জীবনও যদি এভাবে অপেক্ষা করতে হয় তবুও করব। কিন্তু যদি আপনি না চান, তাহলে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর কখনো সেই পথে পা রাখব না, যেখান দিয়ে আপনার পদচিহ্ন পড়ে। আর যদি ভাগ্যক্রমে কোনো দিন ভুলবশত পথে দেখা হয়ে যায়, তবু আমি আপনার পথের অন্তরায় হব না। ওয়াজদান প্রতীক্ষার দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে রইল। মালিহা দৃষ্টি সরিয়ে নিল, সঙ্গে মুখও ঘুরিয়ে নিল অন্যদিকে। ওয়াজদানের মনে হঠাৎ এক গভীর ক্লান্তি ভর করল, যেন দীর্ঘ প্রতীক্ষার ভার এখন গায়ে এসে পড়েছে। ধীর পায়ে সে ফিরে দাঁড়ালো। বিদায়ের জন্য। আপনি কি আরেকবার লাইব্রেরিতে যেতে পারবেন? ওয়াজদান থমকে দাঁড়ালো, তারপর ফিরে দেখল মালিহা তখনও মুখ ফিরিয়ে মেঝের টাইলসের দিকে তাকিয়েছিল। ওয়াজদানের মনে হলো সে ভুল শুনেছে। কি বললেন? মালিহা ঠোঁটের এক কোণে আবছা হাসি ফুটিয়ে চোখ তুলে দেখে বলল, কাল সকাল 10টায়। আমি সারাদিন আপনার অপেক্ষায় থাকব। আপনি যখন সময় পাবেন তখন চলে আসবেন। তার চোখের গভীর আবেগ মালিহাকে অপ্রস্তুত করে দিল। সে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল, যেন সেই আবেগের স্রোতে ভেসে যেতে না হয়। তারপর হাতের ইশারায় কাউন্সিলের এক কর্মীকে ডাকল। এই পেন্টিংটি নামিয়ে দিন। যখন পেন্টিংটি নামিয়ে আনা হলো, মালিহা তা হাতে নিয়ে ওয়াজদানের দিকে এগিয়ে দিলেন। এটা নিন, আমার পক্ষ থেকে উপহার। ওয়াজদান পেন্টিংটি হাতে নিয়ে বলল, ইশকে আতিশ। তার কণ্ঠে এক অদ্ভুত অর্থপূর্ণতা ছিল। লজ্জায় লাল হয়ে সে দ্রুত তার সামনে থেকে সরে গেল, যেন এই অনুভূতির প্রকাশ সহ্য করতে পারছে না।